সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা শীর্ষ কর্মকর্তা হওয়ার যোগ্যতা কি? প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা নাকি রাজনৈতিক পরিচয়? এই প্রশ্নই এখন সামনে এসেছে। কারণ বিএনপি সরকারের সময়ে অন্তত 11টি সরকারি সংস্থায় শীর্ষ পদে দলের নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 63টি জেলা পরিষদ ও 11টি সিটি কর্পোরেশনেও বিএনপির নেতাদের প্রশাসক করা হয়েছে। কেন এমন নিয়োগ? আর এটাকে কি যুক্তরাষ্ট্রের স্পয়েল সিস্টেমের সঙ্গে তুলনা করা যায়? নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। ঘটনার শুরু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 2 আসনের বিএনপি মনোনয়ন চেয়েছিলেন দলের ধর্ম বিষয়ক সহসম্পাদক আব্দুল বারী, কিন্তু তিনি মনোনয়ন পাননি। এরপর গত মাসে তাকে BIWTCর চেয়ারম্যান করা হয়। এমন নিয়োগের পরে প্রশ্ন উঠেছে, নির্বাচনের মনোনয়ন না পাওয়া দলীয় নেতাদের কি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে পুনর্বাসন করা হচ্ছে? তবে আব্দুল বারী একা নন। যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী হয়েছেন বাংলাদেশ তার্ড বোর্ডের চেয়ারম্যান। বিএনপির পরিবেশ ও বন বিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলামকে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ হয়েছেন বিসিকের চেয়ারম্যান। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান পেয়েছেন বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব। তিনিও সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন পাননি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে করা হয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশন এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনেও বিএনপির সঙ্গে যুক্ত নেতারা শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন। কুমিল্লা ওয়াসার নবগঠিত বোর্ডের চেয়ারম্যানও করা হয়েছে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদকে। এখন প্রশ্ন, সরকার কেন রাজনীতিবিদদের সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসাচ্ছে? বিএনপির নেতা ও প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে 3টি কারণ সামনে এসেছে। প্রথমত, গত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা অনেক নেতা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেউ মনোনয়ন পাননি, আবার কেউ দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের সরকারি প্রতিষ্ঠানের গুরুত্ব পদে দায়িত্ব দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান সরকার মনে করছে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানোর মতো নিজেদের বিশ্বস্ত আমলা সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তৃতীয়ত, দীর্ঘদিন আমলাদের দিয়ে এসব প্রতিষ্ঠান পরিচালনার পর কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, এমন যুক্তিও দেওয়া হচ্ছে। তাই এবার রাজনীতিবিদদের দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানেই বিতর্ক, কারণ সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকের হাতে থাকে কেনাকাটা, প্রকল্প বরাদ্দ ও আর্থিক লেনদেন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ফলে এসব পদে রাজনৈতিক আনুগত্যর চেয়ে যোগ্যতা, অভিজ্ঞতা ও জবাবদিহি বেশি গুরুত্বপূর্ণ, এমন প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। আর স্পয়েল সিস্টেম বলতে বোঝায় নতুন সরকার ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক সমর্থক বা অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ দেওয়া। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের নিয়োগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে বাংলাদেশের বাস্তবতা ও যুক্তরাষ্ট্রের স্পয়েল সিস্টেম এক নয়। তাই শুধু দলীয় নেতাদের নিয়োগ দেখেই এটিকে সরাসরি স্পয়েল সিস্টেম বলা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি সংস্থায় রাজনৈতিক পরিচয় থাকা মানেই কেউ অযোগ্য এমনও নয়। প্রশ্নটা হলো, নিয়োগের ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা কতটা বিবেচনায় নেওয়া হয়েছে। কারণ এসব প্রতিষ্ঠান পরিচালনার ভুল সিদ্ধান্তের প্রভাব শেষ পর্যন্ত পড়তে পারে সরকারি অর্থ, সেবা ও সাধারণ মানুষের উপর। বিশেষ করে লোকসানি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। যেমন চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে রয়েছে 14টি চিনি কল। 2023-24 অর্থবছর পর্যন্ত আগের 10 বছরে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে 7,266 কোটি টাকা। এখন এই ধরনের প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব যারা পাবেন, তাদের কাছে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবস্থাপনা দক্ষতা ও জবাবদিহিও বড় প্রশ্ন। অর্থাৎ পুরো বিতর্কটা শুধু দলীয় লোক নিয়োগ বনাম আমলা নিয়োগ এখানেই আটকে নেই। আসল প্রশ্ন হলো, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে এবং সেই ব্যক্তি প্রতিষ্ঠানকে কতটা দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারছেন। রাজনীতিবিদ হোক বা আমলা, শেষ পর্যন্ত জনগণের প্রশ্ন একটাই, সরকারি প্রতিষ্ঠানের সেবা ও দক্ষতা কি বাড়ছে? এই নিয়োগগুলোর সাফল্য ব্যর্থতার আসল পরীক্ষা হবে সেখানেই।